আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলের প্রতি সালাম, ভালোবাসা এবং শুভেচ্ছা। সকলে শুভেচ্ছা নেবেন। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়া, একজন ম্যাজিস্ট্রেট কীভাবে মোকদ্দমা আমলে নেয় এবং একজন ম্যাজিস্ট্রেট মোকদ্দমাটা আমলে নিয়ে কি কি কাজ করে থাকেন সেই বিষয়গুলো নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম। যেমন একজন ম্যাজিস্ট্রেট মোকদ্দমাটা আমলে নেওয়ার পরে কখন একজন আসামিকে অব্যাহতি দিবেন, কখন চার্জ গঠন করা হবে, কখন আসামির দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দেওয়া হবে, কখন খালাস দিবেন, বা আসামি বা ফরিয়াদি অনুপস্থিত থাকলে তখন কি করবেন, বা ফরিয়াদি বা আসামি ফরিয়াদিকে যদি না পাওয়া যায় তখনকার কার্যবিধি, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব দায়রা আদালতের বিচার প্রক্রিয়া। দায়রা আদালতে বিচার প্রক্রিয়া জানার আগে আমরা একটু পেছনে ফিরে থাকি। ম্যাজিস্ট্রেট আদালতে সাধারণত 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকেন। ধরেন 4 শ্রেণীর জুডিশিয়াল, মানে জেলা পর্যায়ে ধরেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এছাড়াও একজন এডিশনাল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকেন। মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকেন। এইগুলো হচ্ছে শুধু ফৌজদারি মামলা পরিচালনা করার জন্য ম্যাজিস্ট্রেট আদালতে যে ম্যাজিস্ট্রেটগুলো থাকেন তারা হচ্ছেন এইটা। আর দায়রা আদালতে মূলত 3 শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকেন। একজন হচ্ছেন দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ। এখন দেখব হচ্ছে সাধারণত তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছরের বেশি কারাদণ্ড দিতে পারেন না, বা 2 বছরের নিচে যে অপরাধগুলো আছে সেগুলোর বিচার করতে পারেন। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছরের অধিক নয় এমন কারাদণ্ডের বিচার করতে পারেন। 5 বছরের কারাদণ্ডের অধিক নয় এমন এমন বিষয়গুলোর বিচার করতে পারেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। যদি বিশেষ কোনো আদেশ না থাকে তাহলে 7 বছরের অধিক কারাদণ্ড দিতে পারেন না ম্যাজিস্ট্রেট। কিন্তু সাধারণত এইটুকু মনে রাখবেন যে ম্যাজিস্ট্রেট আদালতে যে মামলাগুলোর বিচার হয় সেগুলো সাধারণত লঘুতর দণ্ডের যে বিচার বা গুরুতর দণ্ড নয় এমন অপরাধের বিচার মূলত ম্যাজিস্ট্রেট আদালতে করা হয়। কিন্তু দায়রা আদালতে যে মামলার বিচার হয় সেটা হচ্ছে গুরুতর অপরাধগুলো, যেমন ধরেন হত্যা, ধর্ষণ, ডাকাতি, তারপরে আপনার দস্যুতা, রাত্রিবেলা দস্যুতা, এইসব যে গুরুতর বিষয়গুলো আছে এগুলো মূলত দায়রা আদালতে বিচার করা হয়। দায়রা আদালতে যিনি দায়রা জজ আছেন তিনি আইনে অনুমোদিত যে কোনো দণ্ডে দিতে পারেন, তবে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে তিনি হাইকোর্টের অনুমতি নিয়ে থাকেন। অতিরিক্ত দায়রা জজ যিনি আছেন তিনিও আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন, তবে তিনি সরাসরি মোকদ্দমাটা আমলে নেন না। তিনি অতিরিক্ত যিনি দায়রা জজ আছেন তিনি হচ্ছেন দায়রা জজ থেকে মামলা প্রাপ্তির পরে সে বিচারটা করতে পারে। যুগ্ম দায়রা জজ 10 বছরের অধিক কারাদণ্ড দিতে পারেন না। এখন দেখব হচ্ছে দায়রা আদালতে বিচার প্রক্রিয়া আসলে কোথায় শুরু হয় এবং কোথায় শেষ হয়। এই বিষয়টা বলা আছে ফৌজদারি কার্যবিধির 265 এ থেকে 265 এল পর্যন্ত। 265 বিতে বলা হয়েছে যে একজন পাবলিক প্রসিকিউটর দায়রা আদালতে মোকদ্দমার উদ্বোধন করবেন বা শুরু করবেন। এখন পাবলিক প্রসিকিউটর কে? পাবলিক প্রসিকিউটর হচ্ছে দায়রা আদালতে যিনি সরকার পক্ষে মোকদ্দমা পরিচালনা করে থাকেন। ইনি নিয়োগপ্রাপ্ত হন ফৌজদারি কার্যবিধি 492 ধারা অনুসারে। একটি দায়রা আদালতে ধরেন একজন পাবলিক প্রসিকিউটর থাকে, এডিশনাল পাবলিক প্রসিকিউটর বা অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর থাকেন এবং সহকারী পাবলিক প্রসিকিউটর থাকেন। এখন যেই কোর্টে মোকদ্দমাটা ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে ট্রান্সফার হয়েছে, ট্রান্সফার হওয়ার পরে দায়রা আদালতে একটা নতুন নাম্বার পড়ে, যেমন ধরেন 01/2025, অর্থাৎ এইটা হচ্ছে দায়রা আদালতের নতুন নাম্বার। এখন দেখব হচ্ছে দায়রা আদালতে যে 265 বিতে পাবলিক প্রসিকিউটর যিনি আছেন তিনি মোকদ্দমাটা উদ্বোধন করতে গিয়ে এই মোকদ্দমাটার যে অপরাধটার ধরন আছে সেটার একটা বিশদ বর্ণনা তিনি তুলে ধরবেন। ধরার পরে তিনি কি কি সাক্ষ্যের ভিত্তিতে এটা প্রমাণ করতে চান সেই বিষয়গুলো আদালতে তুলে ধরবেন। 565 সিতে বলা হয়েছে অব্যাহতি। দায়রা জজ যখন পাবলিক প্রসিকিউটর এবং যিনি অভিযোগকারী আছেন এবং আসামি যিনি আছেন তার বক্তব্য শোনার পরেও তার কাছে যদি মনে হয় যে এই মোকদ্দমাটায় আসামি নিরপরাধ বা নিরাপদ প্রমাণিত হওয়ার পর সমূহ সম্ভাবনা আছে, তাহলে তিনি আসামিকে অব্যাহতি দিতে পারেন এবং তার একটা কারণ তিনি তুলে ধরবেন যে কি কি কারণে তিনি আসামিকে অব্যাহতি দিয়েছেন। 565 ডিতে বলা হয়েছে চার্জ গঠন। যখন দায়রা জজ দেখবেন যে আসামির বিরুদ্ধে যে আনিত অভিযোগটা সত্য প্রমাণ হওয়ার সমূহ সম্ভাবনা আছে এবং এটার বিচার করলে একটি অপরাধের বিচার হবে বা এটা অপরাধ প্রমাণিত হওয়ার সুবর্ণ সম্ভাবনা রয়েছে, তাহলে তিনি চার্জ গঠন করবেন এবং বিচার কাজ সামনে পরিচালনা করবেন।
এই ছিল আজকে আমার আলোচনা। এরপরে আমরা আলোচনা করব দোষ স্বীকারের ভিত্তিতে দায়রা আদালত যে শাস্তি দিতে পারেন, অভিযোগকারীর পক্ষে সাক্ষী গ্রহণের তারিখ, খালাস, আত্মপক্ষ সমর্থনের আহ্বান, যুক্তিতর্ক, খালাস এবং শাস্তি, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আইন মানবেন, অন্যকে আইন মানার জন্য উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।